রাতের বেলায় ধান খেতে বসে বসে আকাশের দিকে তাকিয়ে ভাবি, ওই আকাশেই কোথাও একটা পরীদের দেশ আছে। আমার নাম সিরাজ। আমার খুব ইচ্ছে পরী দেখব আমি, কিন্তু জীবনের 20টা বছর চলে যাওয়ার পরেও আমি পরীর দেখা কখনোই পেলাম না। মানুষের মুখে শুনতাম পরীরা নাকি বাঁশির সুরে দেখা দেয়, তাই আমি বাঁশি বাজানো শিখে প্রতি রাতে বাঁশি বাজাই। কিন্তু কোথাও কোনো পরী তো আমার সাথে দেখা করতেই আসে না, মানে লোকাল মানুষও দেখতে আসে না। প্রতি রাতে আকাশের দিকে তাকিয়ে থাকতাম, একটা পরী কোনো না কোনো একদিন হয়তোবা আমাকে দেখা দিবে, সে আমার মনের অবস্থা বুঝবে। এভাবেই একদিন ধান খেতে বসে আছি, মনটা আমার খুব খারাপ। এতটি বছর পার করলাম, তারপরেও কোনো পরী আমার সাথে দেখা করতে এলো না। হঠাৎ করে আমি লক্ষ্য করি আমি যে জায়গায় বসে আছি তার পাশেই একটু দূরে একটা মেয়ে বসে আছে। মেয়েটি সাদা রঙের একটি পোশাক পরা, খুবই সুন্দর করে চুলগুলো উড়ছে বাতাসের সাথে। মেয়েটি এক দৃষ্টিতে আমার মতোই আকাশের দিকে তাকিয়ে আছে। আমি আমার জায়গা থেকে উঠে এসে মেয়েটির দিকে হেঁটে হেঁটে যাচ্ছি আর ভাবছি মেয়েটি এত রাতে এখানে বসে কি করছে। আমি মেয়েটির কাছে গিয়ে তাকে একটা সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। মেয়েটি তখন আমার দিকে ঘুরে তাকায় আরেকটি মায়াবী হাসি দিয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম। আমি হঠাৎ করে তার মুখ দেখে অবাক হয়ে গেলাম। আমি এটা কি দেখছি? এত সুন্দর মেয়ে আমাদের গ্রামে কোথা থেকে এলো? মেয়েটির চোখের কিনারা দিয়ে খুব সুন্দরভাবে কাজল দেওয়া, দুধে আলতা গায়ের রং। হাসিটা দেখে মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। আমি তার দিকে অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকি। হঠাৎ করে আমার হুঁশ ফেরে মেয়েটার একটি হাসির শব্দে। মেয়েটি হাসতে হাসতে বলতে শুরু করলে, কি হলো, আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন আপনি? হুঁশ ফেরার পর আমি মেয়েটির কাছে জানতে চাইলাম, কে আপনি, আর এত রাতে এই ধান ক্ষেতের পথে বসে বসে আকাশের দিকে তাকিয়ে কি দেখছেন? মেয়েটি তখন আমাকে বলতে শুরু করে, আপনিও তো এত রাতে এখানে এসে বসে আছেন আর আকাশের দিকে তাকিয়ে আছেন, আপনি তাকিয়ে আছেন কেন? আমি মেয়েটিকে বললাম, আমি তো আকাশের পরী দেখার চেষ্টা করছি, তবে আপনি কেন এখানে এসেছেন এত রাতে? মেয়েটি বলে, আপনাকে কে বলেছে পরীরা শুধু আকাশেই থাকে, মাটিতে থাকতে পারে না? আমি তখন মেয়েটিকে বলি, আমি আমার দাদু দিদা ওনাদের কাছ থেকে শুনেছি পরী জিন এনারা নাকি আকাশেই থাকে বেশিরভাগ সময়। তখন মেয়েটি আমাকে বলে, দেখুন, জিন কিংবা পরী এদের ভিতরে অনেকগুলো জাতি আছে। কিছু কিছু জাতি আকাশে থাকে, কিছু কিছু জাতির সমুদ্রের তলদেশে, আবার কিছু কিছু জাতি গভীর জঙ্গলেও থাকে। আমি তখন মেয়েটার কাছে জানতে চাই, আপনি তাদের বিষয়ে এত কিছু কি করে জানেন? মেয়েটি হাসতে হাসতে বলে, ধরে নিন আমিও তাদের ভেতরের একজন। আমি অবাক হয়ে তার কাছে জানতে চাই, মানে কি, আপনি কি তাহলে পড়ি? তখন মেয়েটি হাসতে হাসতে বলে, ধরে নিতে পারেন তেমন কিছুই একটা। আমি তখন বলি, এটা হতেই পারে না, আপনি তো সাধারণ একটি মেয়ের মতোই দেখতে, আপনি কি করে পরী হতে পারেন? মেয়েটি তখন আমায় বলে, কেন মানতে পারছেন না আমি যে একটা পরী? ও, বুঝতে পেরেছি, আমি পরীদের মতো আকাশে উড়ছি না, তাই তো? আমার পেছন দিয়ে সুন্দর দুটি ডানা নেই, হ্যাঁ? আমি তখন বলি, হ্যাঁ তাই তো, আপনি তো দেখি মাটিতে বসে আছেন, আর আমাদের মতোই একটি মানুষ, আপনি কি করে পরী হতে পারেন? মেয়েটি তখন বলে ওঠে, ঠিক আছে, আপনার মানতেও হবে না, আমি একটা পরী, অনেক রাত হয়ে গিয়েছে, আমি এখন এখান থেকে চলে যাব, আপনি এখানে বসে বসে আপনার পরীকে খুঁজুন। গেলাম আমি। এটা বলে মেয়েটি ধান ক্ষেতের ভেতরে নেমে গেল, আর সাথে সাথে কোথাও যেন হারিয়ে গেল। এই মেয়েটি কে, আর এত রাতে কেনই বা এখানে এসেছিল? এটা কি আসলেই কোনো সাধারণ মেয়ে, নাকি সে সত্যিই একটা পরী? তবে যে দাদু দিদা এনারা বলতো পরীদের পিছন দিয়ে দুটি করে ডানা আছে, হাতে একটি জাদুর কাঠি থাকে, আর তারা আকাশে উড়তে পারে, কই এই মেয়েটির পিঠে তো কোনো ডানা ছিল না। তবে এটা ঠিক, মেয়েটি পরীদের মতোই সুন্দর। মেয়েটি চলে যাওয়ার পর বুঝতে পারলাম তার সাথে এভাবে কথা বলাটা আমার মোটেও ঠিক হয়নি। আমি কয়েকবার সেই ধান ক্ষেতের দিকে উকিঝুঁকি মারলাম মেয়েটাকে দেখার জন্য, তবে আমি সেই মেয়েটিকে আর দেখতেই পারলাম না। সেই মেয়েটি হঠাৎ করে আমাকে দেখা দিল, আবার হঠাৎ করেই কোথাও যেন উধাও হয়ে গেল। আমি ভাবতে শুরু করলাম
হয়তোবা মেয়েটি অন্য গ্রাম থেকে আমাদের গ্রামে বেড়াতে এসেছে। এই কারণেই হয়তো গ্রামে এর আগে মেয়েটিকে কখনো দেখিনি আমি এখান থেকে উঠে বাড়ির দিকে হাঁটা শুরু করি আর ভাবি কাল সকালে দিনের বেলায় আমি ওই মেয়েটির খোঁজ খবর নেব। সে আসলে কোন বাড়িতে বেড়াতে এসেছে। বাড়িতে এসে আমি ঘুমিয়ে পড়ি। রাত শেষ হয়ে সকালের আলো ফুটে উঠেছে চারপাশে। আমি ঘরের বাইরে এসে বেশ কিছু বাড়িতে খোঁজাখুঁজি করি, কিন্তু কোথাও পাই না। আমাদের গ্রামটা খুবই ছোট ছিল। কারো বাড়িতে মেহমান আসলে সবাই জেনে গিয়েছে যে ওই বাড়িতে কেউ বেড়াতে এসেছে। তবে অবাক করার বিষয় হলো আমি প্রতিটা বাড়িতে ওই মেয়েটাকে খুঁজেছি, কিন্তু কোথাও তার কোনো খোঁজখবর পাইনি। তবে এটা কি করে সম্ভব? গতকাল রাতেই তো আমি সেই মেয়েটিকে দেখেছি, ওর সাথে কথাও বলেছি। তাহলে কি মেয়েটা যে বলেছিল সে একটা পরী, কথাটা কি সত্যি? অনেক সময় পার হবার পরেও তাকে খুঁজে না পেয়ে আমি বাড়িতে চলে আসি। আমার এই ছোট্ট পৃথিবীতে আমার আপন বলতে আমার বৃদ্ধ বাবা ছাড়া আর কেউই নেই। পৃথিবীতে আমার মা আমাকে রেখেই মারা গিয়েছে, আর আমার কোনো ভাই বোনও নেই। বাবা আর আমি মিলে আমাদের ধানের জমিতে কাজ করে কোনোভাবে দিন চালাই। টাকার অভাবে আমি পড়াশোনাটাও করতে পারিনি। বাবা আমাকে মাঝে মাঝেই বলে, তোকে তো বিয়ে দিতে হবে, তুই এখন অনেকটা বড় হয়েছিস, ঘর আলো করে একটি বৌমা বাড়িতে নিয়ে আসতে হবে। আমি বাবাকে সাফ সাফ বলে দিয়েছি, আমি যদি কাউকে বিয়েই করি পরীকেই বিয়ে করব। পরীকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। বাবা তখন বলতো, ছোটবেলা থেকে তোর দাদু আর দিদা মিলে তোকে এই পরীর গল্প শুনিয়ে শুনিয়ে অনেক বড় ভুল করেছে। তুই কেন বুঝতে চাস না সিরাজ? পরী জিন এগুলো কিছু হয় না রে। আমি তখন বাবাকে বলি, তাহলে আমাদের পবিত্র কুরআন হাদিসে কেন এই জিন পরীর কথা উল্লেখ আছে? বাবা তখন আমাকে বলতো, হ্যাঁ মানছি তারা আছে, তবে তুই কেন ভুলে যাচ্ছিস? তাদের জগৎ আর আমাদের জগৎ কখনোই এক না। তুই একটা মানুষের ছেলে, তুই কি করে একটি পরীকে বিয়ে করতে পারিস? আমি তখন বাবাকে বলতাম, দেখো, যেটা কেউ করতে পারে না সেটা আমি করে দেখাবো। তোমার এই বাড়িতে একটা পরী বউ হয়েই আসবে, তুমি আমার কথাটা মিলিয়ে রেখো। সেদিন রাতেও আমি আমার ধান খেতে বসেছিলাম। আজকে কেন জানি না আকাশে পরীকে না, মাটিতে সেই মেয়েটির খোঁজ করছি আমি।